উনি বলেছিলেন যে যাদের প্রবলেম হচ্ছে তারা পাকিস্তান বাংলাদেশ চলে যান। এটা নিয়ে আপনার বক্তব্য? দিলীপ দা ওনার মানে স্ব্যাগই আলাদা। আগে সরকার যখন ছিল আপনারা কটাক্ষ করতেন যে সরকার খেলা মেলায় প্রচুর টাকা নষ্ট করে, তাহলে আপনারা কি দিন বা দিবসে টাকা পয়সা নষ্ট করছেন না? নেতাজি সুভাষচন্দ্র বলুন, বিবেকানন্দ বলুন, এরা সকলে, ঋষি অরবিন্দ বলুন, যোগাভ্যাস করতেন। সেই অভ্যাসের পথে মানুষকে অনুপ্রেরণা দেওয়া এবং তার জন্য একটা আধার গড়ে দেওয়া, এই তো সরকারের কাজ। বরং রেড রোড যখন দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য, কোনো একটা কারণে, বিশেষ কারণে দেওয়া হয়েছিল, সেই কারণটা কন্টিনিউড হতে পারে না। পয়লা বৈশাখ যদি উদযাপন হতে পারে, 25শে বৈশাখ যদি উদযাপন হতে পারে, একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন রক্ষা করেছিলেন এই ভূমিকে পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু বাঙালির জন্য, সেদিনটা উদযাপন করবো না? আমি দর্শকদের জন্য আপনাকে জিজ্ঞেস করছি এই কোয়েশ্চেনটা, শ্যামাপ্রসাদ বাবুর ভূমিকাটা কি ছিল আপনার? একেবারে পিতৃদেবের মতো ভূমিকা, সঠিক অর্থে বিপ্লবীর মতো ভূমিকা, মনীষীর মতো ভূমিকা এবং একজন বলতে পারেন ফিলোসফারের মতো ভূমিকা। যেমন যদি আমি একটা ইলাবোরেট করি। দিলীপ বাবুর একটা বক্তব্য নিয়ে সবাই কটাক্ষ করছেন। যখন তাকে এই কোয়েশ্চেনটা করা হয় যে আপনারা নামাজ পড়তে দিলেন না কিন্তু যোগার জন্য আপনারা রেড রোড খুলে দিলেন, তখন উনি বলেছিলেন যে যাদের প্রবলেম হচ্ছে তারা পাকিস্তান বাংলাদেশ চলে যান। এটা নিয়ে আপনার বক্তব্য? দিলীপ দা ওনার মানে স্ব্যাগই আলাদা। সেই স্ব্যাগটা বুঝতে হবে তো প্রত্যেকের। দেখুন, আমরা স্বকীয়তায় বিশ্বাস করি। উনি ওনার মতো করে কথা বলেন, উনি ওই রকম কথাই বলবেন, কিন্তু মানুষটা করেন কি, মানে শুধু তো তার সে কি বলছে সেটা না দেখে তার অ্যাকশনটা দেখা উচিত। উনি যখন মানুষের জন্য করেন, সমাজের জন্য করেন, ধর্ম নিরপেক্ষভাবে করেন কাজ, এবং আমি বলবো লিঙ্গ নিরপেক্ষভাবে কাজ করেন। উনি শুধুমাত্র নারীর উন্নয়ন করার কথা বলছেন, পুরুষের উন্নয়নের কথা, সর্বোপরি সবার উন্নয়নের কথা বলেন। উনি এমন এক ধরনের মানুষ বা এমন এক ধরনের নেতা, আমি হয়তো ব্যাখ্যা করার যোগ্য নই, কিন্তু এই ধরনের মানুষ আমরা 80s যুগে দেখেছি, দিল খোলা এবং চাচা ছোলা, এবং ওই দাদা কি বলছে বা কাকা কি বলছে দেখো না, কাকা কি করছে সেটা দেখো, এবং কাকা এটাই করেন, দিলীপদা এটাই করেন। সবার জন্য কিন্তু ওনার অবারিত দ্বার। উনি এইভাবেই কথা বলেন, কাজটা অনেকের থেকে অনেক ভালোভাবে করেন। আর এটা কি কথা যে আমরা নামাজ পড়তে দেনি, ঘরের মাঠে নামাজ পড়া হয়েছে, উন্মুক্ত আকাশের তলায় স্মরণ করা হয়েছে। রেড রোডটাই পছন্দ মনে হয়, মানে কারণ না তারা বলে যে বৃষ্টি পড়লে আমরা ঘরের মাঠে পড়তে পারবো না। আবার এটা নিয়ে আমাকে একজন খুব ভালো আপনাদের বিজেপির লোকই উত্তর দিয়েছিল যে বৃষ্টি তো তখন পড়ছিল না, তাহলে এখন এই বছর কথা বলে লাভ নেই, পরের বছর এসো। হাইপোথেটিক্যাল ইস্যুস, মানে আমার বেড়ালটা রাস্তা পার হচ্ছিল, তখন তুমি দু চাকাটা নিয়ে যাচ্ছিলে, যদি ওর লাগতো তাহলে কি হতো? লাগেনি, এবং ওভার স্পিডিংও হয়নি, কোনো অসুবিধাও হয়নি। ভয় পাওয়াটা ন্যাচারাল, ভয় পাওয়াটা অ্যাকসেপ্টেড। কিন্তু এই সরকারের, ভারতীয় জনতা পার্টির যেরকম হিসাব রয়েছে অন্যান্য স্টেটগুলোতে, উন্নয়নের যে খতিয়ান রয়েছে, তা দেখে নিশ্চিন্তে থাকুন। আপনারা আপনাদের মতো করে রিলিজিয়ন প্র্যাকটিস করতে পারবেন, সবাই পারবে, এবং কেউ বাধা দিলে সবার আগে বুক চিতিয়ে দাঁড়াবে কিন্তু ভারতীয় জনতা পার্টি, যে রিলিজিয়ন প্র্যাকটিস হতে দিতে হবে, এবং এতে কোনো আপত্তি, অন্য লোকের কোনো কথা সহ্য করা হবে না। আগে সরকার যখন ছিল আপনারা কটাক্ষ করতেন যে সরকার খেলা মেলায় প্রচুর টাকা নষ্ট করে, তাহলে আপনারা কি দিন বা দিবসে টাকা পয়সা নষ্ট করছেন না? না, পূর্ববর্তী সরকার নষ্ট করতেন বটে, তবে আমরা তো দেশের ভবিষ্যৎ গড়ছি, মানুষের শরীর গড়ছি। যোগ এবং যোগের মতো গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাকে সারা পৃথিবী গ্রহণ করেছে, এবং একমাত্র আমাদের দেশনায়ক ভারতের জন্য, ভারতের যে গর্ব, ভারতের ভূমিতে যে তৈরি যোগ এবং যোগবিদ্যা, এবং ঋষি পতঞ্জলির মতো একজন মানুষকে ভারতবর্ষ পেয়েছেন, যিনি স্ক্রিপচারে আনতে পেরেছিলেন যোগকে, এবং আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পেরেছিলেন যোগাসূত্রা, যেগুলো আমরা আজও অত্যন্ত গর্বের সঙ্গে এবং সচেতনভাবে আধ্যাত্মিকতার যে মূল আধার, সেইখান থেকে নিজেকে উত্তরণের পথে যোগ মানুষকে সাহায্য করে, যোগ মানুষের শরীর গড়ে। এবং আমাদের দেশের যারা বিপ্লবী ছিলেন, আমাদের যে দেশে যারা সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করতেন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, বিবেকানন্দ বলুন, এরা সকলে, ঋষি অরবিন্দ বলুন, যোগাভ্যাস করতেন। সেই অভ্যাসের পথে মানুষকে অনুপ্রেরণা দেওয়া এবং তার জন্য একটা আধার গড়ে দেওয়া, এই তো সরকারের কাজ। এই পরিষেবাটুকু, এই মননটুকু, এই বুনটটুকু যদি সরকার গড়ে না দিতে পারে, সেটা বরং তাদের ল্যাকিউনা। সেই জায়গাটায় আমরা তো ঘেরছি।
আপনার কি মনে হয় যে যোগ দিবস পালন করে রেজাল্টসটা কি আসবে? মানুষের মানসিক শান্তির উপরে তো আর কিছু হয় না, এবং সেই শান্তিটা সুস্থ শরীরকে বাদ দিয়ে অনেকখানি অসম্ভব। সুস্থ শরীর যদি আমরা চেয়ে থাকি, সেই ক্ষেত্রে যোগাভ্যাস, শারীরিক বিভিন্ন কসরত এবং প্রাণায়াম মানুষকে শরীর সুস্থ করবে এবং তার মনে প্রশান্তি দেবে। আমরা কোনোদিনও মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে কলকাতায় আসতে দেখিনি যোগ দিবসে। তিনি অন্য অন্য স্টেটসে গেছেন। এবার আপনারা 26শে জয়ের পরেই প্রধানমন্ত্রী আপনাদের যোগ দিবসের কলকাতায় ভিজিট করলেন। এটা কেন মনে হয়? এটা রাজনীতি না? রাজনীতি যদি হয়েও থাকে, রাজনীতি কি খারাপ শব্দ? রাজনীতি করা কি অপরাধ? বরং রাজনীতি তো করতে চাইছি এত বছর বাদে, পশ্চিমবঙ্গে প্রায় 50 বছর বাদে একটা সুরাজনীতি, যে নীতি রাজার নীতি এবং যে নীতির মধ্যে প্রজা ইনক্লুডেড, প্রজাকে বাদ দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার একটা রাজনীতি নয়। এবং আমাদের দেশনায়ক মোদিজি যদি এইবার পশ্চিমবঙ্গে এসে থাকেন, সেটা তো আনন্দের কথা। এর মধ্যে যারা ছিদ্রান্বেষণ করছেন তাদের মস্তিষ্কে ট্রিটমেন্টের দরকার আছে। রেড রোডে আপনারা যোগা দিবসের জিনিসটা সাজিয়েছেন, ওখানে আপনারা করবেন বলে ভেন্যুটাকে ঠিক করেছেন, কিন্তু যখন আমরা দেখলাম যে নামাজ পড়ার জন্য রেড রোডটাকে দেওয়া হলো না, কিন্তু এখন আপনাদের যোগার জন্য দেওয়া হলো, বা 7 দিন জন্য নিলেন আপনারা, এটার কারণ কি? তাহলে কি মুসলিম ধর্মের প্রতি এখন থেকেই বিদ্বেষ শুরু হয়ে গিয়েছে? বিদ্বেষের প্রশ্নই ওঠে না, বরং রেড রোড যখন দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য, কোনো একটা কারণে, বিশেষ কারণে দেওয়া হয়েছিল। সেই কারণটা কন্টিনিউড হতে পারে না ফর সো লং। এত বছর ধরে একই কারণে দেওয়া হয়ে যাবে, এটা হতে পারে না। বরং গড়ের মাঠ দেওয়া হয়েছে, সেই মাঠে, উন্মুক্ত মাঠে তারা তাদের ঈশ্বরকে স্মরণ করেছেন। সেই জায়গাটাকে বাদ দিয়ে যদি এখন দেখা হয় কেন ওইটা দেওয়া হয়নি এবং এখন কেন যোগাভ্যাসের জন্য রেড রোড দেওয়া হলো, মোদিজিকে আমরা কোথায় আপ্যায়ন করবো? ওনার মতো আদরণীয় একজন মানুষকে কলকাতার সুসজ্জিত রেড রোডই আমাদের মনে হয়েছে এবং সকলের মনে হয় একেবারে সঠিক অর্থে একটা জায়গা যেখানে ওনাকে আপ্যায়ন করা যাবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ যেখানে আসতে পারবেন, একসঙ্গে তারা যোগাভ্যাস করবেন, প্রাণায়াম করবেন, এবং আমাদের মধ্যেকার সকলের মধ্যে যে বন্ড সেটা তৈরি হবে। এবং এটা তো ধর্মের বা রিলিজিয়নের কোনো ব্যাপার নেই। আপামর পশ্চিমবঙ্গবাসী এবং আপামর ভারতীয় ওই দিনকে একসঙ্গে যোগ দিবস পালন করবেন। এবং এই যোগ দিবসটা, এই দিনটা আমাদেরকে কে এনে দিয়েছেন? মোদিজি এনে দিয়েছেন। এর আগে ভারতবর্ষের কোনো প্রধান, কোনো দেশনায়ক ভাবতে পারেননি যে এই যোগ ভারতের, এবং এর জন্য একটা দিন হওয়া দরকার, যে দিন ভারতবাসীর উদযাপনের দিন হয়ে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে উনি গ্রহণ করবেন। এই যোগ দিবস নিয়ে আপনাদের যারা বিরোধী আছে তারা, আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করলাম সেইটা তো আছেই, প্লাস অনেক রকমভাবে কটাক্ষ করছে। আপনার কি মনে হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে? দেখুন, কটাক্ষ করা এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যখন বলেছেন, এটা বুঝতে হবে যে আমরা কখনোই বিরোধিতার সম্মুখীন হতে চাইছি না, এমন নয়। আমরা চাইছি যে আমাদের কাজের, যদি চান প্রায় সকল কাজের বিরোধিতা করুন, সমালোচনা করুন। সমালোচনা খুব ভালো জিনিস, স্বাস্থ্যকর জিনিস, এবং কটাক্ষেরও প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। তাহলেই তো আমরা সেটাকে উত্তরিত করে সামনের দিকে এগিয়ে যাব। জিনিসটা এই কনস্ট্রাকটিভ হচ্ছে যারা করছে, কি মনে হয় আপনার মতামত? দেখুন, যদি কেউ বলে থাকেন যোগ খারাপ, তাহলে প্রথমেই যে একেবারে অত্যন্ত হাস্যকর, মানে তারাই অ্যাকচুয়ালি মানে দে আর রিডিকিউলিং দেমসেলভস যদি বলে থাকেন যোগ খারাপ, যোগ দিবস পালন করা খারাপ। এবং সকলকে নিয়ে, পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে স্বাস্থ্যের উদযাপন, স্বাস্থ্য রক্ষা করবো এই প্রতিজ্ঞা, এটার বাইরে মানুষকে পাঠিয়ে দেবো। মানুষকে কি বলবো? যেরকম তারা বলতেন আর কি, নেশা করার জন্য দিনে দৈনিক 50 টাকা, তখন ঠিক হতো, তখন সেটা সঠিক ছিল আর কি। যোগ দিবস এখন থেকে যা বুঝলাম আমরা, এর পথে ওয়েস্ট বেঙ্গলে মানানো হবে, কিন্তু শুধু দিবসের দিন একদিন করে মনে হয় না লাভ আছে। দেয়ার শুড বি ইনফ্রাস্ট্রাকচার ফর যোগ অ্যান্ড এভরিথিং, যেরকম ঋষিকেশে আছে। আপনার মতামত? ঋষিকেশে যেটা আছে, বহু বছর যাবৎ তারা সেটাকে চর্চা করেছেন, লালন পালন করেছেন। এবং পশ্চিমবঙ্গে তো আধ্যাত্মিকতা, ভারতীয় বোধের যে বলতে পারেন একটা পরিসর, এটা তৈরি হতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গবাসী নিজেকে, আমি আগে ভারতীয়, তারপর আমি বাঙালি, আমি আগে ভারত ভূমির সন্তান এবং সেই জন্য ভারত ভূমিকে রক্ষা করব, তারপর বাঙালিদের মতো করেই তাকে রক্ষা করব, এই বোধটা তো আনতে দেওয়া হয়নি। আমরা ইলেকশনের আগে বারবার দেখেছি, বলা হয়েছে যে যদি ভারতীয় জনতা পার্টি ইলেকশনে জিতে যায় তাহলে নাকি আমরা মাছ খেতে পারবো না, এই সমস্ত বলা হয়েছে। আমাদের পার্টি অফিসে চলে যাবেন সল্টলেকে, প্রত্যেক দিন ওখানে মাছ ভাত, ডিম ভাত এবং নিয়ম মাফিক নিরামিষ ভাত সমস্ত কিছুই চলে। এবং এটাকে সম্পূর্ণ আড়ালে রেখে একটা ফিয়ার পলিটিক্সের চর্চা ছিল, এবং সেই ভারতীয় চর্চা, ভারতীয় বোধের চর্চা পশ্চিমবঙ্গে হতে দেওয়া হয়নি, আটকানো হয়েছে, এবং খুব খারাপ রাজনীতি করে আটকানো হয়েছে।
ভারতবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীকে ধোঁকা দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে। কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার এসেছে। ঋষিকেশ যে চর্চার কেন্দ্র এত বছর ধরে হয়ে উঠলো, পশ্চিমবঙ্গ গুটি গুটি পায়ে তার সূচনা করছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত বুদ্ধিমান মনন অনেক তাড়াতাড়ি এটাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন, এরকম আশা আমরা করতেই পারি। আপনি বললেন আটকে রাখা হয়েছিল, আপনার ইঙ্গিতটা কি 15 বছরের সরকারের না 34 বছরের সরকারের? আমার ইঙ্গিত বিগত 50 বছরে, বিগত 50 প্রায় 50 বছর আর কি, যে 50 বছর ধরেই তো এটা করা হয়েছে। পশ্চিমবঙ্গ একটা আলাদা ভূখণ্ড, পশ্চিমবঙ্গের যেন আলাদা কিছু লাগে। পশ্চিমবঙ্গের সঙ্গে সেন্ট্রালের যোগ হয়ে গেলে এরা ঠিকমতো বিরোধিতা করতে পারবে না, তাই বিরোধী আসনে বসেই এরা থাকবে এবং খুব কমফোর্টেবল একটা ক্ষমতাবান সরকার হয়ে পশ্চিমবঙ্গবাসীকে খুব কম পাইয়ে পাইয়ে রেখে দেবে এবং বলবে তুমি আরো বেশি পেতে পারতে, কিন্তু সেন্ট্রালে যারা আছে তারা তোমাকে বেশি পেতে দেয় না। কিন্তু এরা কখনো সেন্ট্রালের সঙ্গে সংযুক্তিকরণ ঘটায়নি, কারণ যদি ঘটে যায় তাহলে পশ্চিমবঙ্গে তো উন্নয়ন হয়ে যাবে এবং যদি উন্নয়ন সঠিক করতে হয়ে যায় তাহলে এরা ক্ষমতায় টিকে থাকবে কি করে। এই প্রথম পশ্চিমবঙ্গ একটা সর্বোপরি উন্নয়নের স্বপ্ন দেখছে এবং বহু কাজ, আটকে থাকা কাজ, পিছিয়ে থাকা কাজ, না হওয়া কাজ শুরু হয়েছে। এবার আমি একটু পশ্চিমবঙ্গ দিবসে আসি। আমরা এতদিন জানতাম পয়লা বৈশাখকেই আমরা জানতাম যে বাংলা দিবস বলে, এবার হট করে পশ্চিমবঙ্গ দিবস কবে উৎপত্তি হল? দেখুন, পয়লা বৈশাখটা পয়লা বৈশাখ, বৈশাখের প্রথম দিন, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন, প্রথম সব কিছুরই একটা উদযাপন হয়, একটা উৎসব হয়। কিন্তু পশ্চিমবঙ্গ দিবসটা আবার বলছি পলিটিক্যালি খুব সিগনিফিক্যান্ট। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষকে এই ইতিহাসটা ভুলিয়ে রাখা হয়েছিল যে কে পশ্চিমবঙ্গের এই যে ভূমিটা রক্ষা করলো, কারা রক্ষা করলো, এবং পশ্চিমবঙ্গের যারা হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের যারা বাঙালি এবং বাঙালিদের মতো করেই থাকতে চান, তাদের জন্য কিন্তু এই ভূমিটাকে রাখতে হবে। এই মর্মে কিছু মানুষ এগিয়ে গিয়েছিলেন, কিছু মানুষ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং তাদের মধ্যে একজন স্মরণীয় বরণীয় মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার কথা স্মরণ রেখে পশ্চিমবঙ্গের ভূখণ্ড যে রক্ষা হয়েছে, আমরা আজকে আমাদের মতো করে থাকতে পারছি, এই কথাটা যে দূরদর্শী মনীষীর মতো একজন মানুষ এবং যাদের উত্তরাধিকার আমরা সগর্বে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য বহন করছি, সেটাকে আমরা স্মরণ করব না এবং পলিটিক্যালিই স্মরণ করব। পশ্চিমবঙ্গের মানুষ তো পলিটিক্যাল হতে, রাজনীতি মনস্ক হতে কখনো পিছপা হয়নি। আমরা যদি বিদেশের রাজনীতি নিয়ে ভাবতে পারি, বিদেশের একটা অর্থনীতিকে আমাদের নিজেদের মধ্যে রোপণ করার একটা চেষ্টা এত বছর ধরে করে যাচ্ছি, সেখানে যদি কোনো বাধা না থাকে, নভেম্বর বিপ্লবের দিন যদি উদযাপন হতে পারতো, পয়লা বৈশাখ যদি উদযাপন হতে পারে, 25শে বৈশাখ যদি উদযাপন হতে পারে, একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন রক্ষা করেছিলেন এই ভূমিকে পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু বাঙালির জন্য, সেদিনটা উদযাপন করব না? কারণ সেই সময় তো হিন্দুত্বের যে বাঙালিয়ানার বোধ সেটাও রক্ষা হয়েছে, পশ্চিমবঙ্গের যে ভূখণ্ড সেটাও আলাদা করে আমাদের জন্য রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে এবং আমরা এই সুজলা সুফলা পশ্চিমবঙ্গে, এই বাংলায় এইভাবে বাঁচবো, এটা তো রক্ষা করতে হবে। নাকি আমরা উন্মুক্ত দাঁড় করে দেবো যে যখন খুশি আসবে আর আমাদের বিহেড করে চলে যাবে। আমি দর্শকদের জন্য আপনাকে জিজ্ঞেস করছি এই কোয়েশ্চেনটা, শ্যামাপ্রসাদ বাবুর ভূমিকাটা কি ছিল আপনার? একেবারে পিতৃদেবের মতো ভূমিকা, সঠিক অর্থে বিপ্লবীর মতো ভূমিকা, মনীষীর মতো ভূমিকা এবং একজন বলতে পারেন ফিলোসফারের মতো ভূমিকা। যেমন যদি আমি একটা ইলাবোরেট করি, ইলাবোরেশনে এটা যে পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের বাঙালির জন্য এই ভূমিকে আলাদা করে রাখতে না পারলে এর মধ্যে ইনফিলট্রেশন হয়ে যাবে। আমরা দেখেছি তো আমাদের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছিল গত 10 বছর 15 বছর যাবত। কে বা কারা আমাদের দেশের, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনুপ্রবেশ করছিল, আমাদের ব্যবসায়ীর জায়গাটা নিয়ে নিচ্ছিল, আমাদের বিশেষত সংখ্যালঘু মানুষেরা যে পরিষেবা পান অন্য কেউ অন্য জায়গা থেকে এসে তাদের সেই বাড়া ভাতে ভাগ নিয়ে নিচ্ছিল। পশ্চিমবঙ্গের মানুষের যে পরিষেবা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর জন্য যে পরিষেবা গভর্নমেন্ট দিয়ে থাকে, যে ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার আচরণ করে থাকে, সেটা ভারতবর্ষের মানুষের জন্য আচরণ করবে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য আচরণ করবে। বাইরে থেকে যারা আসছেন তাদের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি সহানুভূতি রেখে ভারতবর্ষের যে প্রশাসন বা পশ্চিমবঙ্গের যে প্রশাসন সাহায্য করবেন, 100 বার মানবিকভাবে সাহায্য করবেন, নারীকে সাহায্য করবেন, শিশুকে সাহায্য করবেন, কিন্তু খর্গহস্ত হতে হবে যারা অপ্রয়োজনে আমাদের দেশের মধ্যে ঢুকে, আমাদের দেশের যারা গরিব মানুষ, আমাদের দেশে যারা বিপিএল, আমাদের দেশে যারা সংখ্যালঘু মানুষ, যাদের সাহায্যের প্রয়োজন আছে, সরকারের সহানুভূতির, সরকারের স্নেহের পরশের প্রয়োজন আছে, সেই ভাগটা তাদের কাছ থেকে অনুপ্রবেশকারীরা কেড়ে নিচ্ছিল। এরা কারা? তাদেরকে তো ভারতীয় জনতা পার্টি চিহ্নিত করলো, সীমানা রক্ষা করলো এবং যে সীমানা উন্মুক্ত ছিল সেই সীমানা উন্মুক্ত রাখা যাবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার স্টেট, বর্ডার সিকিউরিটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, বরং বুদ্ধিমত্তার লক্ষণ আছে, বরং শুধুমাত্র বোকা বোকা বিরোধিতা না। আমি ক্ষমতার মধ্যে ঢুকে ক্ষমতাকে নিজের জন্য ব্যবহার করে যারা অপব্যবহার করছে,
আমাদের দেশের মানুষের অধিকারকে লুণ্ঠিত করছে, তাদের চক্রান্তকে আমরা নস্যাৎ করে দেবো। এই তো প্রশাসনের কাজ, এটাই তো এক্সপেক্ট করেন মানুষ প্রশাসনের কাছ থেকে। আমি হেসে ফেললাম, আপনি 1947-এর সাথে 2026টা সুন্দর মিলিয়ে দিলেন। মানে ওনারা যে চেয়েছিল যে বঙ্গটা বঙ্গ হবে না, মানে পুরোটাই পাকিস্তানে চলে যাবে, ওটার সাথে আপনি আজকে 26টা খুব সুন্দর মিশিয়ে দিলেন। যাই হোক, যদি শ্যামাপ্রসাদ বাবু না থাকতো তাহলে কি আমরা ওয়েস্ট বেঙ্গল পেতাম, না আমরা পাকিস্তানের অঙ্গ থাকতাম? আমার মেন কোয়েশ্চেন এটা। দেখুন, এইখানে একটু বেশি বলতে হয়। আমি নবীন সদস্য, বয়সও আমার কম, কিন্তু আমি এটা কখনোই আপনি হাইপোথেটিক্যালি বললেন যদি এরকম হতো, আবার যদি, তো যদিতেই বলি আর কি, আমাদের বিশ্বাস যে পশ্চিমবঙ্গ রক্ষা কেউ না কেউ তো করতেনই। কারণ যখন কেউ বিপদে পড়েন তখন কিভাবে বা কোথা থেকে যেন রক্ষাকর্ত্রী বা রক্ষাকর্তারা চলে আসেন। ওই সময় আমাদের গিফট পশ্চিমবঙ্গের মানুষের কাছে, বাঙালির কাছে একজন গিফটেড মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি এসেছেন পিতৃদেবের মতো, যোগ্য সন্তানের মতো। একটা গানের লাইনই বলি, পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। বঙ্গের তেমন পুত্র সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তেমন সন্তান মাতৃত্বের, মাতার এই দৈন্যকে মোচন করে গেছেন এবং আমাদের জন্য সুনিশ্চিত করে গেছেন যে আমরা সঠিকভাবে থাকতে পারবো, গর্বের সাথে থাকতে পারবো। যখন আপনাদের বিরোধীরা এটা নিয়ে আবার বলে যে শ্যামাপ্রসাদ বাবু একা করেননি, বিকজ যখন ভোটিং হয়েছিল তখন জ্যোতিবাবুও নাকি ভোট দিয়েছিল। আমি কোনো হিস্ট্রিতে মানে প্রমাণ করতে পারবো না, বাট তাদের বক্তব্য হচ্ছে জ্যোতিবাবুও ভোট দিয়েছিলেন, প্লাস বেঙ্গলের লেজিসলেটিভ কাউন্সিলের অনেকে ভোট দিয়েছিলেন, কংগ্রেসের অনেকে ভোট দিয়েছিলেন। তারা বলেন যে শ্যামাপ্রসাদ বাবু একা করেননি, অনেকে ছিলেন। হ্যাঁ, শ্যামাপ্রসাদ বাবু হিন্দু মহাসভায় চিঠিটা লিখেছিলেন, তাদের বক্তব্য এটা। হ্যাঁ, বলতেই পারেন। দেখুন, আমরা তো বিগত প্রায় 25-30 বছর যাবত রাজনৈতিক সৌজন্যটা ভুলে গিয়েছি। সে সময় হয়তো অন্যান্য রাজনীতিতে বিশ্বাস রাখা ভিন্ন দলের মানুষেরা সম্ভবত ইনফ্লুয়েন্সড হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাগ্মিতার কাছে, বা তার যে ভবিষ্যৎ দর্শন, উনি যে ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন, সেই দর্শনকে স্বীকার করে নিতে সম্ভবত তারা বাধ্য হয়েছিলেন। কারণ এরকম একটা দিন আসছে, সেই সময়ের তো রাজনীতিটা আজকের মতো সংকীর্ণ ছিল না, নিশ্চয়ই একটু উন্মুক্ত ছিল। তারা সম্ভবত বুঝতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ন্যারেশনের জেরে, তার ওরেশনের জেরে, যে এটা হতে যাচ্ছে বা হতে পারে, এবং তার দায় তারা নেবেন না। সেই জন্য তারা সমর্থন করেছিলেন, তাকে ভালো কাজ করেছিলেন, সঠিক কাজ করেছিলেন। আপনাদের বিরোধীদের আর একটাও বক্তব্য আছে যে যদি পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করি তাহলে আমরা মুসলিমদের সেন্টিমেন্ট হার্ট করব। কেন? কারণ না ওই সময় মুসলিমরা ভাগ হয়ে চলে গিয়েছে, পশ্চিমবঙ্গ দিবসে মুসলিমদের কোনো অংশগ্রহণ ছিল না অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কিন্তু আমি জানি যে ইন্ডিয়া করতে অনেক মুসলিমের অংশগ্রহণ ছিল, কিন্তু বিরোধীদের বক্তব্য এটা যে মুসলিমদের যেহেতু ডাইরেক্ট কোনো অংশগ্রহণ ছিল না, তারা নিজেদের লেফট ওভার মনে করে। আচ্ছা, এখানে প্রথমত বলতে হবে, আর বিরোধী বলতে টিএমসি কথাটা বেশি। কারা? দলটার অস্তিত্ব আছে? যাই হোক, আপনি বলুন। দলটার অস্তিত্ব আছে, একটা সাইনবোর্ডও তো থাকছে না। আর প্রথম কথা, মানে অদ্ভুত ব্যাপার, আমরা তো চেয়েছিলাম যে থাকুন, তারা থাকুন, নিজেদের কথা বলুন। এতদিন মানুষ চোখের জল মুছেছেন, অভয়ার মা প্রচুর কেঁদেছেন, এবার আপনারাও একটু কাঁদুন, এবার আপনারাও গ্রাউন্ডেড হন, বুঝুন যে কেমন লাগে চলে গেলে, ছেড়ে গেলে, মৃত্যু হলে কেমন লাগে, একটু বুঝুন না। সেই বিরোধী স্ট্যান্ড পয়েন্টেও তো থাকলেন না, কারণ এতদিন তারা যেটা করেছেন সেটা মেকি বিরোধিতা এবং শুধু ক্ষমতায় টিকে থাকবো এরকম একটা নীতি। যাই হোক, সেদিকে নাই গেলাম। তো ঘটনাটা হচ্ছে যে রিলিজিয়নে চলে যাচ্ছেন কেন? পশ্চিমবঙ্গ তো, বঙ্গের মানুষ রিলিজিয়ন দিয়ে ভাগ হবে কেন? বঙ্গের মানুষ, ভূমির মানুষ, এবং ওনারা মুসলিম ধর্মে যারা বিশ্বাসী তাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেছেন না? তাহলে তো ঘরে ঘরে গিয়ে আগে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এত অর্থ যে মাদ্রাসায় নষ্ট করছেন, এত মানুষকে যে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দিচ্ছেন, এত সংখ্যালঘু মানুষের জনসংখ্যা বৃদ্ধি এবং মেয়েদের যে এত কষ্ট, কারণ পর পর তারা সন্তান প্রসব করে যাচ্ছেন, জানেন না যে বাচ্চাটাকে কি খেতে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে আনেননি কেন সংখ্যালঘু মানুষকে? সংখ্যালঘু মেয়েদের এত কম বয়সে বাল্যবিবাহ হয়ে যাচ্ছিল কেন? তখন সংখ্যালঘুর জন্য বুকে ব্যথা হয়নি? শুধু ঘরের মাঠে নামাজ পড়ার সময় সংখ্যালঘু মানুষের প্রতি বুকে ব্যথা জাগে, সেখানে তো পুরুষেরা নামাজ পড়ে। আর নারী যে বাল্য বয়সে বিবাহিত হয়ে এতগুলো বাচ্চার জন্ম দেয় আর সেই বাচ্চার ক্ষুধা মেটাতে পারে না, ম্যাল নিউট্রিশাস মা, ম্যাল নিউট্রিশাস বাচ্চা আর ম্যাল নিউট্রিশাস ভারতবর্ষ। আমরা এটার বিরুদ্ধে। আমরা এই জন্য যারা সন্তান সম্ভবা নারী, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী ভেবেছেন 21,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে, 6টা খাদ্য কিট তাদেরকে দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে
চাইছি, এবং সেটা শুরু হয় নারীর থেকে, নারীর গর্ভ থেকে। এবং যোগ এখানে এই কথাও বলে যে তুমি যখন প্রথম সন্তান তোমার গর্ভের মধ্যে সঞ্চারণ হচ্ছে, সেই সময় থেকে খাদ্য খাও, সেই সময় থেকে পুষ্টিকর খাবার খাও, যাতে করে তোমার যে সন্তান হবে সে বুদ্ধিমান সন্তান হবে। কারণ পুষ্টি শুধুমাত্র শক্তি যোগায় না, বুদ্ধিমান বুদ্ধিমতীও তৈরি করে সন্তান। সেই জায়গাটাকে নিশ্চিত করলো তো ভারতীয় জনতা পার্টি। আমাদের দেশনায়ক মোদিজি তাকে কটাক্ষ করছেন খোলা গলায়। বুঝুন, ঘরের ভেতরে ঢুকে, নারীর মধ্যে ঢুকে সত্যি সত্যি একেবারে পিতৃদেবের মতো, বাড়ির গার্জিয়ানের মতো কে ভাবছেন, কারা ভাবছেন? এই মানুষগুলো ভাবছেন, কারণ তারা সত্যি রাজনীতি করছেন। এইটাই ভারতবর্ষের রাজনীতি, যে ভারতবর্ষ ওয়েলফেয়ার স্টেট, এবং ওয়েলফেয়ার শুরু হয় ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, মহিলাদের মধ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। আপনি জোগাড় প্রসঙ্গে আবার ঢুকলেন, ওই জন্য আমি একটা জিনিস জিজ্ঞেস করছি। ফুটপাত দখল নিয়ে অনেক কটাক্ষ হয়েছে, আপনার ফুটপাতের অনেককে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, বা আপনাদের পলিসিটা ফুটপাতে যেন কেউ না বসে সেরকম একটা পলিসি। কিন্তু যোগ আসনের কিছুদিন আগে, যেদিন যোগ দিবস তার কিছুদিন আগে দেখলাম হাওড়া ব্রিজে আবার লোকে যোগা করছে। এটা নিয়ে আবার সিপিএম এর কটাক্ষ যে এরা ফুটপাতে লোককে ব্যবসা করতে দিচ্ছে না, এদিকে যোগা করছে। আমি জানি না, ওনারা তো মানে বিদেশি একটা মানসিকতাকে বারবার ভারতবর্ষের মধ্যে প্রচলন করার চেষ্টা করেছেন, ব্যর্থ চেষ্টা। বাইরে থেকে জোর করে এনে কিছু রোপণ, এই মাটিতে যদি আমাদের আম্রপালি ফলে, তাহলে এই মাটিতে আম্রপালিটাই ভালো মতো ফলবে। বাইরের থেকে কিছু এনে যদি চালানো হয়, যেটাতে টক হবে, তেতো হবে, এমন একটা টেস্ট হবে যেটা কারোর খেতে ভালো লাগবে না, কারোর খেতে ভালো লাগছিল না। নাহলে এইভাবে 34 বছর পরে উৎপাটন হতো না, এবং এমন একজন মানুষের হাতে উৎপাটন হলো যিনি নিজে কি সেটা প্রমাণ করতে পারলেন না। আমরা আশাহত হয়েছি ওনার কাছ থেকে, এবং এখনো আশাহত, কারণ পার্টিটাই থাকলো। কাজেই যোগ পালিত হলে, মানুষ তার শরীর রক্ষা করলে, ভারতবর্ষের বোধে উৎসাহিত হয়ে ভারতবাসীর মতো করে নিজের মাটিতে, নিজের শক্তিতে, আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠবো, এই জায়গাটা তৈরি হলে ওনাদের মনে হয় ওনাদের কি হবে, চিন্তার বিষয়। ওনাদের কি হবে? দেশে যাবেন, একেবারে দেশে চলে যাবেন, আস্তাকুপ যেরকম ভাবে দেশে চলে যায় বন্যায়। এই আমাদের যোগ যদি আমরা সত্যি সত্যি, পশ্চিমবঙ্গের মানুষকে তো স্বাস্থ্য সচেতন হতে দেওয়া হয়নি, এবং যারা 34 বছর ধরে ছিলেন তারা এক ফোঁটা স্বাস্থ্য সচেতন ছিলেন না, পরিবেশ রক্ষা করেননি, প্রচুর পুকুর বুঝে গেছে ওই আমলে, এনভায়রনমেন্টের সাংঘাতিক ক্ষতি হয়েছে ওই আমলে, কেউ ভাবেননি। নারীর জন্য একটা স্পেশাল যে প্রোটেকশনের দরকার আছে তারা ভাবেননি। তার পরবর্তীকালে তো শুধু খেয়ে খেয়েই রাজনীতি হলো, কে কত কামাবে তার রাজনীতি হলো, এবং কামাবে কোথা থেকে? শুধুমাত্র কনস্ট্রাকশন বিজনেস থেকে। হসপিটালের উন্নয়ন হলো, তার মানে বেশি বেশি লোক অসুস্থ হলো, সংখ্যালঘু মানুষে ভর্তি হাসপাতাল, সংখ্যালঘু মানুষে ভর্তি জেলের ভেতরটা, তার মানে কি উন্নয়ন হয়েছে? কিছু হয়নি। উন্নয়নের ধারপাশ দিয়েও এরা জানে। এবং হাওড়া ব্রিজে একটা প্রতীকের মতো করে, হাওড়া ব্রিজটা কলকাতার করার চেষ্টা হয়েছে, এটা বুঝেছি। কলকাতার একটা খুব সুন্দর একটা স্থাপত্য, মানে কনস্ট্রাকশন, একটা সড়ক, একটা জায়গা হাওড়া ব্রিজ, সেখানে প্রতীকের মতো করে, লাইক এ সিম্বল, যে এখানে আমি যোগটা প্র্যাকটিস করবো, ভালো ছবি তুলবো, আমি আই ফিল গুড। এই ফিল গুডের এসেন্সটা এটাও ওনারা নিয়ে নেবেন নাকি? পারবেন না। ওনারা কটাক্ষ করছেন, করুন, কিচ্ছু করতে হবে না। ওনারা যোগ করবেন না, কি করবেন? বিদেশি জিনিসপত্র কিনে জিম করব, এটা বক্তব্য করতেই পারি, যদি সেই ধরনের প্র্যাকটিসেই ওনারা বিশ্বাস করবেন, জিম, ইনস্ট্রুমেন্ট, এটা ওটা তোলা, শুধুমাত্র সেটাই আমরা দেখাতে চাইছি। ওটা আছে, কিন্তু তার অনেক আগে থেকে আমাদের ঋষিরা অনেক বেশি বেশি কি বলবো, এই যারা জিম টিম করেন তাদের থেকে অনেক বেশি শক্তিতে বলিয়ান। যারা লাঠি খেলতেন, দিলীপদা নিজেও লাঠি খেলেন, আমি নিজেও লাঠি খেলতে পারি। আমরা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ফ্লেক্সিবল, এবং সব থেকে বড় কথা, আমাদের মধ্যে, মানে আমরা যারা যোগ অভ্যেস করি, আমি নিজে একজন যোগ প্রশিক্ষক, আমাদের শরীরের মধ্যে ব্লকস নেই, অর্থাৎ যেরকম সেরকম ভাবে আমরা মুভমেন্ট করতে পারি। যার শরীর যত বেশি ফ্লেক্সিবল, তার মাথা তত বেশি ফ্লেক্সিবল, অর্থাৎ সে রাজনীতির জন্য, দেশের জন্য খুব ফ্লেক্সিবলি। এই মুহূর্তে আমার যা দরকার, অ্যাট প্রেজেন্ট, হিয়ার অ্যান্ড নাও, যোগ যেই কথাটা বলে, এখন আমি যখন নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, সেই সময় এখন আমি কি করতে পারি, দ্য বেস্ট আই ক্যান বি রাইট নাও, সেই কথা, সেই শিক্ষা শরীর থেকে, মনন থেকে, যোগের মাধ্যমে আমরা পাই। সেই জায়গাটা থেকে বারবার আমাদেরকে সরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হয়, এবং এই কুরাজনীতি পশ্চিমবঙ্গে আর টিকবে না। এবার ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কিন্তু আমার যতদূর মনে হয় যে যেহেতু যোগটা ইন্টারন্যাশনালি মোদিজি একটা ভালোভাবে প্রজেক্ট করেছেন, ওই জন্যই হাওড়া ব্রিজকে করা হয়েছে, যাতে বাইরের লোকগুলো আসে, রেভিনিউটাও বাড়ে। এটা আমার মতামত। কিন্তু এটা যখন আমি অন্যদের বলছি, তখন বলছে যে 5 বছর পর দেখা হবে, রেভিনিউ বাড়বে, তুই দেখে নিবি। মানে অফ ক্যামেরা বলছি। দেখুন, দেখে তো নেবেনই, রেভিনিউ বাড়লো কি বাড়লো না। আর যদি না বাড়ে, তাহলে পশ্চিমবঙ্গের রেভিনিউ বাড়বে না, তাতে ওনাদের লাভ কি হবে? মানে ওরা খুশি হবেন নাকি রেভিনিউ না বাড়বে? ব্যাপারটা এরকম। রেভিনিউ তো বাড়বেই, পর্যটনে বাড়বে,
যোগে বাড়বে, শিক্ষায় বাড়বে, স্বাস্থ্যে বাড়বে, কর্পোরেট সেক্টরে বাড়বে, নগর উন্নয়নে বাড়বে, অবশ্যই বাড়বে। এতগুলো স্টেটে 19-20টা স্টেটে বেড়েছে, পশ্চিমবঙ্গও বাড়বে। এবং ব্যাপারটা এরকম, যেটা প্রথমে বললাম, যে না বাড়লে বোধহয় বেশি খুশি হন, তাহলে ওনারা একটু রাজনীতি করতে পারবেন এখানে এসে। সেই রাজনীতি আর হবে না। উন্নয়ন যদি কেউ করে, সে পশ্চিমবঙ্গে টিকবে। আমাদের মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ এই মর্মেই, এইভাবে 92-93% মানুষ ভোট দিয়েছেন, এইভাবে, এই মর্মে। আপনারা শুনলেন শ্রীমতী কস্তুরী গোস্বামীর বক্তব্য। যদি কিছু বলতে হয় কমেন্ট সেকশন খোলা আছে। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।